রামনবমীতে ভগবান রামচন্দ্র ও হনুমানের আশীর্বাদে 6 রাশির অভাবনীয় উন্নতি। বন্ধুরা, আমরা রামনবমী এবং ভগবান রামচন্দ্রের পূজা পদ্ধতি সমস্ত নিয়ে আগে বিশদে একটি পর্ব দিয়েছি, আপনারা সেটি দেখবেন। এখানে আমরা যেগুলি বলবো সেগুলি রামনবমীতে কি করবেন, কি করবেন না, বিরল ধরনের একটি ভিডিও। কি করা উচিত, কি করা উচিত নয়। রামনবমীর দিন কোন কোন রাশি অত্যন্ত ভালো থাকতে পারেন এবং রামনবমীতে শুরু হলে সেটি 15 দিন অর্থাৎ দীর্ঘ এক পক্ষকাল এটি স্থায়ী হয়। অর্থাৎ 15 দিন পর্যন্ত রামনবমী শুরু হবে তবে থেকে 15 দিন পর্যন্ত 6টি রাশি এবং হনুমানের প্রিয় রাশিরা, শুধু তাই না, নবমীতে মা দুর্গার এবার নবমী বাসন্তী নবমী, শুক্লা নবমী তিথি। আমরা বলেছি শুক্লা নবমী তিথি নিয়ে একটি শর্ট ভিডিও আমরা দিয়েছি। সেই শর্ট ভিডিওতে আপনারা দেখতে পাবেন, আদ্যা স্তোত্রে দেওয়া আছে শুক্লা নবমী শ্রেষ্ঠ তিথির মধ্যে একটি তিথি। এই শুক্লা নবমীতে নবমী পুজো, দুর্গা পুজো, বাসন্তী পুজো হবে। অর্থাৎ মা দুর্গারও প্রিয় রাশি রয়েছে, তারাও উপকৃত হবে। বলা বাহুল্য, রামনবমীর এই শুভ তিথিতে, শুক্লা নবমী তিথিতে 3 জনের আশীর্বাদে ধন্য হবে মানব জাতি। ভগবান বিষ্ণু, তার 7ম অবতার রামচন্দ্র, তার আশীর্বাদ। রামচন্দ্রের আশীর্বাদ মানেই হনুমানের আশীর্বাদ, পবনপুত্র হনুমানের আশীর্বাদ, যিনি একমাত্র গ্রহপীড়া থেকে সম্পূর্ণ মুক্ত ছিলেন, এবং দেবী দুর্গার আশীর্বাদ। তার প্রিয় রাশিরা অত্যন্ত ভালো থাকবেন। রামচন্দ্রের প্রিয় রাশি কি, হনুমানের প্রিয় রাশি কি, দেবী দুর্গার প্রিয় রাশি কি, মহাদেবের প্রিয় রাশি কি, এই নিয়ে আমি বারবার বলেছি। বিশেষভাবে উল্লেখ করি, আমরা যখন এই পর্ব আপনাদের সামনে তুলে ধরছি, সেদিন নীল পুজো, নীল ষষ্ঠী। আমরা শর্ট ভিডিও এই নীল পুজো নিয়ে দেব, কেননা নীল ষষ্ঠীর বা নীল পুজোর যে বিশেষ ধ্যান এবং মন্ত্র, বীজমন্ত্র, তা সন্ধেবেলায় করতে হয়। সুতরাং আমরা 6টা 15 মিনিটে সে অনুষ্ঠান আপনাদের সামনে তুলে ধরব। আপনারা সকলেই চোখ রাখবেন অ্যাস্ট্রো পামিস নিউমোরোলজি সেন্টারে। আমরা সেই অনুষ্ঠানটি, সেই শর্ট ভিডিওটি আমাদের মহাদেবের সমস্ত সুন্দর বীজমন্ত্র ও তথ্য কথা তুলে ধরবেন পারমিতা মুখার্জি। সুতরাং এর আগে তার একটি বিশেষ শর্ট ভিডিও আপনারা দেখেছেন। আমরা মহিলাদের সম্পূর্ণ আলাদা দিক দেখার জন্য আলাদা সেকশন রেখেছি। পূজা পাঠ দেখার জন্য দ্বাদশ পুরোহিত আমাদের রয়েছেন। আমাদের পূজা পদ্ধতি আপনারা দেখছেন, খুব নিষ্ঠা ভরে সেই সমস্ত কাজ করা হয়। এবং অ্যাস্ট্রো পামিস নিউমোরোলজি সেন্টার জ্যোতিষশাস্ত্রে একটি সুন্দর দিক আপনাদের সামনে তুলে ধরবে। প্রথমে বলবো, যখন আমরা যে কথাগুলি বলি সেই গ্রহের বিন্যাস, এই পর্বটি লিখতে আমার দীর্ঘ 1 সপ্তাহ লেগেছে। বিষয় তো 7-8 মিনিট 10 মিনিট, কিন্তু তার তথ্যগুলো সঠিকভাবে আপনাদের সামনে উপস্থাপনা করা অত্যন্ত জটিল। সঠিকভাবে সঠিক মন্ত্র, সঠিক উচ্চারণ বিধি তুলে ধরাই কিন্তু জ্যোতিষশাস্ত্রের কাজ। সব বৈদিক মুনি ঋষিরা করেছিলেন। ট্রানজিট সাপেক্ষে আমরা ফলাফল বলি। রামনবমীর দিন, অর্থাৎ রামনবমী যেদিন শুরু হচ্ছে 17 এপ্রিল 2024, সেদিনের গ্রহের অবস্থান কেমন? মেষ রাশিতে রয়েছে বৃহস্পতি এবং রবি, 2 শুভ গ্রহ।
আর্থিক যোগ, সিংহাসন যোগ, এ নিয়ে বহু কথা আমরা বহু তথ্য আপনাদের পরিবেশন করেছি। মেষ রাশিতে, রাশিচক্রের প্রথম রাশিতে দুই মহাশক্তি বিরাজমান এবং সিংহাসন যোগ ও সাম্রাজ্য যোগ, অমর অনন্ত ধন যোগ সৃষ্টি করেছে। কর্কট রাশিতেই রয়েছেন চন্দ্রদেব, হস্তা নক্ষত্রে কেতু রয়েছে কন্যা রাশিতে, অঙ্গার যোগ সূচিত হয়েছে কুম্ভ রাশিতে, শনি মঙ্গল আছে, আর বেশি দিন থাকবে না, মঙ্গল বেরিয়ে যাবে। যতদিন থাকছে কুম্ভ রাশির সমস্যা একটি, তারা ক্রোধের কারণে অনেক বিপদের সম্মুখীন হবেন এবং গাড়ি ঘোড়া তাদের আস্তে চালাতে বলা হয়েছে, যাতে কোনো পড়ে গিয়ে আঘাতপ্রাপ্ত না হয়। এবার আসবো আমরা মীন রাশি। রামচন্দ্রের সবচাইতে প্রিয় রাশি মীন রাশি, যার অধিপতি গ্রহ বৃহস্পতি। বৃহস্পতি ও রামচন্দ্রের অত্যন্ত প্রিয়। দেবগুরু বৃহস্পতি, ভগবানদের গুরুদেব বৃহস্পতি। সুতরাং গুরুর রাশি প্রিয় হবে, এটা খুবই স্বাভাবিক, এবং সর্বশ্রেষ্ঠ প্রিয় রাশি এই মীন রাশি। এবার আমরা মীন রাশিতে কে কে রয়েছে। মীন রাশিতে রয়েছে রাহু, আপনারা জানেন, এবং বুধ শুক্র রয়েছে, সেখানে লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হয়েছে। এ গেল গ্রহের বিন্যাস। তাহলে আগামী 17 এপ্রিল 2024 শুক্লা নবমী ও রাম নবমী। শুক্লা নবমীতে রামচন্দ্র জন্মগ্রহণ করেছিলেন। আবার ওই দিন বাসন্তী পূজার নবমী তিথি। অত্যন্ত শুভ এই শুক্লা নবমী, আর দাসতত্ত্বে তা বলা হয়েছে। রাম নবমীতে দশরথ পুত্র লাভের জন্য যে মহাযজ্ঞ করেছিলেন, তার নাম হচ্ছে পুত্রকামেষ্টি যজ্ঞ। যাদের পুত্র সন্তান হয়নি বা হয় না, তখনকার দিনের পুত্রকন্যা একটি বিষয় ছিল। এখন আমরা সেগুলি সন্তান যোগ বলে মনে করি, অর্থাৎ সে পুত্র সন্তানই হোক আর কন্যা সন্তানই হোক, দুটোই সমতুল্য, কোথাও কম বেশি নয়। কিন্তু নাম ছিল পুত্রকামেষ্টি যোগ, যজ্ঞটা। তো ওই পুত্রকামেষ্টি যজ্ঞ, তার বিশেষ মন্ত্র আমরা বলে দেব। যারা পুত্র সন্তানের জন্য অধীর আগ্রহে আছেন, কন্যা সন্তানের জন্য অধীর আগ্রহে রয়েছেন, তারা রাম নবমীর দিন সন্ধে 7:45 শুভক্ষণে রামচন্দ্রের বিশেষ মন্ত্র ও গায়ত্রী উচ্চারণ করবেন। আমরা পুত্রকামেষ্টি যজ্ঞতে যে মন্ত্র, বৈদিক মন্ত্র উচ্চারণ করা হয়েছিল, তা স্বয়ং ভগবান কৃষ্ণের, ভগবান বিষ্ণুর। সে মন্ত্র আমরা এখানে আপনাদের সামনে তুলে ধরব। প্রত্যেকটি মন্ত্র আমরা বৈদিক মন্ত্র তুলে ধরব, আপনারা শুনবেন এবং করবেন। অর্থাৎ এখান থেকে আপনারা কি পাচ্ছেন? রাশিরা ভালো থাকছেন তা জানলেন। আজ পর্যন্ত কোনো অনুষ্ঠানে পুত্রকামেষ্টি যজ্ঞ দশরথ কেন করেছিলেন, তার ফল কি, এই যজ্ঞটা কেমন ধরনের, তা নিয়ে বিশদে কিছুই বলা হয়নি। পুত্রকামেষ্টি যজ্ঞ হচ্ছে দ্বাদশ পুরোহিত নিয়ে চতুর্মুখী হোম, সমস্ত দেবদেবীর পুজো এবং ষড় ঘট স্থাপন করে এই পুত্রকামেষ্টি যজ্ঞ করা হয়। আমি 100% নিশ্চিত, যদি সঠিকভাবে করা হয়, সন্তান হওয়ার সর্বশ্রেষ্ঠ পথ হিসাবে এই পুত্রকামেষ্টি যজ্ঞই হচ্ছে সেরা। যারা নিঃসন্তান তারা প্রচুর অর্থ ব্যয় করেন, কিন্তু যখন সব জায়গা থেকে আপনারা মনে করবেন যে না আর কিছু করার নেই, তখন এই পুত্রকামেষ্টি যজ্ঞ করবেন উপযুক্ত গ্রহাচার্যের মাধ্যমে। পুত্র সন্তান লাভের জন্য এটি একটি সেরা তিথি। ভগবান বিষ্ণুর
সপ্তম অবতার রামচন্দ্র, সুতরাং ভগবান বিষ্ণুর নাম করবেন এবং সারাদিন উপবাসী থাকবেন। এবার আসি রামচন্দ্রের প্রিয় রাশি কোনগুলি। মীন রাশি সর্বশ্রেষ্ঠ প্রিয় রাশি, তুলা রাশি, ধনু রাশি, মিথুন রাশি, কর্কট রাশি, কুম্ভ রাশি। এই 6 রাশি আপনারা বিভিন্ন তথ্য জায়গা থেকে, এখন সহজ সরল হয়েছে, অভিধান থেকে খুঁজে বার করা, সেখান থেকে দেখে নেবেন যে আমরা যে তথ্য দিচ্ছি তা কত সঠিক। প্রয়োজন হলে পুঁথিরও সাহায্য নিতে পারেন। সেখানে এই রাশিগুলি রামচন্দ্রের ও ভগবান বিষ্ণুর প্রিয় রাশি। হনুমানের প্রিয় রাশি অনেকেই জানেন যে মঙ্গল শনি হনুমানের প্রিয়, সুতরাং তার 4টি রাশি হচ্ছে মেষ, বৃশ্চিক, মকর, কুম্ভ, এরা প্রিয় রাশি। সঙ্গে রয়েছে সিংহ রাশি ও কন্যা রাশি। আবার মা দুর্গার প্রিয় রাশি হচ্ছে তুলা রাশি ও বৃষ রাশি, অর্থাৎ শুক্রদেব, মা ভুবনেশ্বরী দুর্গার অতি প্রিয়। সুতরাং আমরা যা দেখলাম, এই শুক্লা নবমী তিথিতে 12টি রাশি উপকৃত হবে। তাহলে উপকৃত হব, আমরা কিছু করব, কি করব আর কি করব না সেটিও আপনাদের সামনে তুলে ধরছি। এই প্রথম একটি তিথি পাচ্ছি 2024-এ রামনবমী তিথি। ওই দিন 12টি রাশিরই জাতক জাতিকারা অত্যন্ত ভালো থাকবেন, এই স্থির বিশ্বাস আমাদের রয়েছে। এবার আসি রামনবমীতে কি করবেন। 1. নিরামিষ আহার করবেন। 2. ভগবান বিষ্ণুর ভক্তি ভরে পূজা, বাড়িতে নারায়ণ পূজা, সত্যনারায়ণ পূজা ইত্যাদি করতে পারেন। এবং যারা না করবেন, ঠাকুর ঘরে ভগবান বিষ্ণুর বীজমন্ত্র করবেন। ওং নমো নারায়ণায় শ্রী বিষ্ণবে নমঃ, ওং নমো নারায়ণায় শ্রী বিষ্ণবে নমঃ, গায়ত্রী মুদ্রায় করবেন। 2. হলুদ বস্ত্র পরিধান করবেন। বৃহস্পতি রামচন্দ্রের অতি প্রিয়, দেবগুরু বৃহস্পতির বর্ণ হলুদ, প্রিয় বর্ণ হলুদ। মা দুর্গার বীজ মন্ত্র করবেন। সেদিনকে নবমী তিথি, বাসন্তী পূজার নবমী তিথি। দুং দুর্গে দুর্গে রক্ষিণী স্বাহা, হ্রিং দুর্গায় নমঃ। তারপরে দেবী দুর্গাকে প্রণাম জানাবেন। সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। এবার আমরা বিশেষ একটি সুন্দর টোটকার মতন বলবো, সেটি করতে ভুলবেন না। 5. বাড়ির ঈশান কোণে একটি পান পাতায় একটি কড়ি, কয়েন, বাতাসা, পৈতে, সুপারি রাখবেন। 7 দিন পরে সেটি জলাশয় করবেন। এতে গৃহের আর্থিক কষ্ট ও পারিবারিক অশান্তি দূর হয়ই হয়। এত সুন্দর একটি টোটকা আপনাদের সামনে রামনবমীর দিন করার জন্য তুলে ধরলাম। কি করবেন না। মিথ্যাচার ও মদ্যপান করা যে কোনো শুভ তিথিতে অত্যন্ত বিপজ্জনক। 2. কালো, ধূসর, খয়েরি, সাদা পোশাক পরবেন না। 3. ব্রাহ্মণকে অভুক্ত রাখবেন না। মিথ্যা সাক্ষী দেবেন না। 4. আর অন্ন না খাওয়া। বিশেষ কিছু তিথি থাকে তাতে অন্ন খেতে হয় না, তার মধ্যে রামনবমী একটি তিথি, সেখানে অন্ন না খাওয়ারই কথা বলা আছে। অন্ন বলতে আপনারা ভাত যা আমরা বুঝি সেটাই খাবেন না, বাকি সব কিছু খেতে পারেন। মাছ মাংস এগুলো তো নিরামিষ, মাছ মাংস খাবেন না, আমিষ জাতীয় কোনো খাবার খাবেন না। তাহলে অন্ন খাবেন না, এটি একটি বিষয়। মিথ্যা সাক্ষী প্রদান করবেন না, ব্রাহ্মণকে অভুক্ত রাখবেন না, কালো, ধূসর, খয়েরি, সাদা পোশাক পরিধান করবেন না, মদ্যপান ও মিথ্যাচার করবেন না। এবার আসি আমরা সেই সমস্ত বীজ মন্ত্রে যা আপনারা করবেন
রামের বীজ মন্ত্র রাং রামায়ণম 28 বার করবেন। রামের গায়ত্রী খুব সুন্দর গায়ত্রী, সেটি আপনারা করবেন। ওং দশরথায় বিদ্মহে সীতা বল্লভায় ধীমহি তন্ন রাম প্রচোদয়াৎ। ওং দশরথায় বিদ্মহে সীতা বল্লভায় ধীমহি তন্ন রাম প্রচোদয়াৎ। রামচন্দ্রের পূজা অর্চনা করলে হনুমানের কথা বলতে হয়, সীতা দেবীর কথা বলতে হয়, মা সীতাকে প্রণাম জানাবেন এবং লাড্ডু যেহেতু পুজো করছেন সমস্ত প্রসাদ আসাদ দিচ্ছেন যেমন, তেমনি হনুমানের জন্য লাড্ডু নিবেদন করতে ভুলবেন না। এতে আশা আকাঙ্ক্ষা পূরণ হয়। হনুমানের বীজ মন্ত্র হুং হনুমন্তায় নমঃ। এখানে কিন্তু পঞ্চমুখী হনুমানের বীজমন্ত্র করার প্রয়োজন নেই। রামের বাহন হনুমান যে, তার বীজমন্ত্র করবেন হুং হনুমন্তায় নমঃ 28 বার। গায়ত্রী অঞ্জনীয়ায় বিদ্মহে বায়ুপুত্রায় ধীমহি তন্ন হনুমান প্রচোদয়াৎ। এবার আসছি আমরা পুত্রকামেষ্টি যে যজ্ঞ হয় তার মহামন্ত্র ক্লিং কৃষ্ণায় গোবিন্দায় নমঃ। ক্লিং কৃষ্ণায় গোবিন্দায় নমঃ। এই মন্ত্রে হোমের আহুতি শুরু হয়। হোমটি হয় মূলত নারায়ণের হোম, ভুবনেশ্বরী হোম অর্থাৎ শুক্রদেবের জন্য, মহামৃত্যুঞ্জয় হোম মহাদেবের হোম, নবগ্রহ হোম। প্রত্যেকের আলাদা আলাদা ঘট স্থাপন করে দ্বাদশ ব্রাহ্মণ দ্বারা এই মহাযজ্ঞ তৈরি হয়। এই যজ্ঞের বিশেষত হচ্ছে দুর্গা পূজা, ষোড়শ মাতৃকা পূজা, নবগ্রহ পূজা এবং দ্বাদশ মহাশক্তি যন্ত্রমের পূজা। প্রত্যেকটি পূজা আলাদা আলাদাভাবে করার বিধি রয়েছে। এই পুজোয় কোনো রকমভাবে কারণ ও লাল বস্ত্র সম্পূর্ণরূপে নিষিদ্ধ। অর্থাৎ এই হোম করার জন্য লাল বস্ত্র পরিধান করা যায় না। গেরুয়া বস্ত্র পরিধান করতে পারেন, শ্বেত বস্ত্র পরিধান করতে পারেন। আর এখানে কোনো কারণ বাড়ির প্রয়োগ বিধি নেই, যদিও দুর্গা পুজো হবে এবং করতে হবে। সেটি নারকেলের জল দিয়ে মন্ত্রপুত করে কারণ তৈরি করতে পারবেন। সম্পূর্ণ অনুষ্ঠানটা দেখবেন, খুব ভালো লাগবে। ভালো লাগলে সকলের কাছে বিশেষ অনুরোধ, এই অনুষ্ঠানটি সকলের কাছে শেয়ার করে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন। এতে আপনার যেমন মঙ্গল হবে, আরও সকলের মঙ্গল হবে। সকলেই ভালো থাকুক, সকলেই আনন্দ থাকুক। ধন্যবাদ।